বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে বিএসএম কন 2025-এ দেশের 2000 অংশগ্রহণকারী, যার মধ্যে সিংহভাগই মেডিসিন বিশেষজ্ঞ বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। এর মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল স্পিকাররা আসলে এসেছেন। এখানে আলোচনা হচ্ছে রোগীদের স্বার্থেই বলা যায় যে চিকিৎসকরা কিভাবে আগামী দিনে তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিয়ে যাবেন। আমরা আজকের বিষয় দিয়েছি বিএসএম কন 2025 সমন্বিত চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত। স্যার অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি মেডিসিন বিভাগ, একই সঙ্গে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। স্যার, কনফারেন্সের নানা ধরনের সুবিধা বা সুযোগ আসলে তৈরি হয়, মূলত চিকিৎসকদের বেনিফিট হয় নানাভাবে। এই কনফারেন্স মেডিসিন বিশেষজ্ঞদের অথবা অ্যালাইড যারা বিশেষজ্ঞ আছেন তাদের জন্য আসলে কি সুবিধা বয়ে আনে প্রতি বছর? ধন্যবাদ। আমাদের কনফারেন্স বা আমাদের যারা চিকিৎসা ব্যবস্থা আমরা দেই বা যারা চিকিৎসক হিসেবে আছি সারা পৃথিবীতে আমাদের কিন্তু চিকিৎসকদের একটা এই এক্সচেঞ্জ অফ নলেজ, জ্ঞান, তাদের প্র্যাকটিস এগুলো আমরা কিন্তু শেয়ার করি। কারণ আপনারা জানেন যে চিকিৎসা বিজ্ঞানটা কিন্তু অত্যন্ত ডাইনামিক, দিনকে দিন বছরকে বছর পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে লোকজন নিয়ে আমরা যে কনফারেন্সগুলো হয় তাতে আমাদের ভিতরে কিন্তু নলেজগুলো এক্সচেঞ্জ হয়। যেমন আজকে যদি ধরি আমাদের যে বিএসএম কন 2025 যেটা হচ্ছে, এখানে শুধু বাংলাদেশি চিকিৎসক নয়, এখানে ইউকে থেকে, এখানে অস্ট্রেলিয়া থেকে, এখানে পাকিস্তান থেকে, আরও কয়েকটি দেশ থেকে কিন্তু আমাদের এখানে ওই দেশে বড় বড় যারা চিকিৎসক আছেন, মেডিসিন স্পেশালিস্ট অথবা এই ফিল্ডে যারা বড় বড় ধরনের বিশেষজ্ঞরা আছেন তারা কিন্তু আসছেন। ফলে এদের মাধ্যমে এই কনফারেন্সের মাধ্যমে আমরা যেটা শিখছি যে ওই যে উন্নত বিশ্বে বা পৃথিবীর অপর প্রান্তে কী ধরনের চিকিৎসা দিচ্ছে, ওনাদের থটটা কী, ওনাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসটা কী, এর মধ্যে আমরা যে নলেজ শেয়ার করছে তা আমাদের জুনিয়র চিকিৎসক এবং আমরা যারা সিনিয়র তারাও কিন্তু অনেক কিছু জানতে পারছি। এটা আমরা কিন্তু আমাদের দেখবেন অনেকেই বিদেশেও কিন্তু আমরা যাই, আমাদের বিভিন্ন কনফারেন্সে পার্টিসিপেট করি, আমাদের পেপারে ওখানে আমরা প্রেজেন্ট করি। এর মাধ্যমে কিন্তু আমরা পুরো পৃথিবী গ্লোবাল ভিলেজ যেটা বলি তাদের ভিতরে ইন্টারাকশন হচ্ছে, যাতে একটা ইউনিফর্মিটি থাকে। এবং সবচেয়ে বড় কথা, যাতে আমরা জুনিয়র চিকিৎসক তাদের মাধ্যমে রিসেন্ট আপডেটস অফ ট্রিটমেন্ট সারা পৃথিবীতে কী হচ্ছে, কীভাবে ডায়াগনোসিস হচ্ছে, পেশেন্টের প্রতি আমাদের কীভাবে অ্যাটিটিউড হওয়া উচিত, তার সাথে কীভাবে ইন্টারাকশন হওয়া উচিত, তাই এইগুলি কিন্তু আমাদের ওদেরকে আমরা অ্যাওয়ারনেস তৈরি করছে। ফলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের যেই ক্ষেত্রে চিকিৎসা দেওয়া যেমন ক্ষেত্রে নতুন নতুন চিকিৎসা তৈরির ক্ষেত্রে এই কনফারেন্সগুলো বিরাট একটা ভূমিকা থাকে। প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটির ভূমিকা কত বেশি? ধন্যবাদ, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। আসলে আপনি দেখেন সারা পৃথিবীতে কিন্তু চিকিৎসক কিন্তু একটা বলবো যে নলেজ আপগ্রেডেশন করতে হয়। আমরা কিন্তু বাংলাদেশে যারা আমরা আছি আমরা কিন্তু ব্যক্তিগতভাবে জার্নাল দেখে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করে বা বিভিন্ন চেষ্টা করি, সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি বলবো স্বপ্রণোদিত হয় রায়। তো কিন্তু এটা কিন্তু আমার যার যা ব্যক্তিগত ইচ্ছায় হচ্ছে বা ব্যক্তিগত প্রচেষ্টা হচ্ছে। কিন্তু অনেক দেশে, অনেক উন্নত দেশে কিন্তু আমরা বলি একটা সিএমই যে বা অথবা সিপিডি বলি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু তার পরবর্তী একটা স্তর থেকে আরেকটা স্তর যেতে হলে তাদের কিন্তু রেগুলার আপগ্রেডেশন করার জন্য এই সেমিনারে অ্যাটেন্ড করার মাধ্যমে তাদের একটা কিন্তু স্কোরিং হয়। এবং সেই স্কোরিং বছর শেষে তার অন্য অন্য কাজের সাথে পাবলিকেশন বলেন, রিসার্চ বলেন, রুগীর ক্লাস বলেন এবং তার কন্ট্রিবিউশন বলেন, তার সাথে এই সমস্ত যে কনফারেন্সগুলো অ্যাটেন্ড করে, সেমিনারে অ্যাটেন্ড করে বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করে ওই পয়েন্টগুলি যোগ হয়। এন্ড অফ ইয়ার তাদের কিন্তু এই মার্কগুলো দিয়ে তাদের কিন্তু আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট একটা রিকুইজিট। এটা যেমন অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া কলেজের এক্স প্রেসিডেন্ট ডক্টর জন কলবের সাথে আমরা যে মিটিং করেছিলাম তাতে এই ব্যাপারে আমরা আলোচনা করেছি যে অস্ট্রেলিয়াতে সিস্টেমটা হলো তারা কিন্তু প্রতিটা বছর তাদের কিন্তু তাদের কনসালটেন্ট বলেন, মেডিকেল ডক্টর বলেন, জুনিয়র ডক্টর, তাদের কিন্তু এটা আপগ্রেড করার জন্য কনফারেন্স অ্যাটেন্ড করা, ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, সবগুলো একটা লগ বুক এবং তৈরি করতে হয়। করে বছর শেষে এই লাইসেন্সটা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ পরে তা লাইসেন্সটাকে রিনিউ করতে হয়। যে আমরা যখন গাড়ি লাইসেন্স রিনিউ করি প্রতি বছর ফিটনেস দেখি। আমাদের কিন্তু চিকিৎসা যেটা একটা ডাইনামিক, আমাদের যে আজকে যদি আমরা ডাক্তার হয়ে যাই 10 বছর পরে এই জিনিস নাও থাকে, আমাদের কিন্তু এই জন্য কন্টেন্স আপগ্রেড করার জন্য, মেজার করার জন্য এই কনফারেন্স ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করার মধ্যে আমাদের একটা পয়েন্ট সিস্টেম চালু করা দরকার বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্যার, এই যে আমাদের এগুলো না থাকার কারণে
দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে যখন বাংলাদেশের চিকিৎসকরা যাচ্ছেন একটি বড় অংশ দেখা যায় যে এটি নিয়ে খুব বেশি আগ্রহী কম, ঘুরছেন ফিরছেন। আবার বাংলাদেশেও দেখা যায় যে একটি বড় গ্রুপ আসছেনও না। মানে সেই রকম কোনো স্কোর না থাকার কারণে কি এই সমস্যা আসলে এই জিনিসগুলি বলেন যে ঠিক বলেছেন, আসলে এটা একটা বাধ্যবাধকতা থাকতে হয়। জি। কারণ আমাদের এই কালচারটা তৈরি করতে হলে আমাদের প্রথমে একটা সিস্টেমে তৈরি করতে হবে। আগে একটা আমাকে বাধ্যবাধকতা করতে হবে, যেমন ধরেন যখন যদি বলি গাড়ির সিট বেল্ট বাঁধায়, আগে যেমন কোনো ফাইন ছিল না, কেউ সিট বেল্ট বাঁধতো না, এখন কিন্তু প্রতিটা ড্রাইভার সিট বেল্ট, হেলমেট পরা। সো ইটস ওয়ান সর্ট অফ, আমি বলছি যে আসলে এই জিনিসটা শুরুতে একটু কঠিন, কিন্তু গ্র্যাজুয়ালি আমার মনে হয় যে আমরা সবাই কিন্তু করছি, সবাই কিন্তু অনলাইন পড়াশোনা করছে, সবাই কিন্তু বাইরে কনফারেন্সের জিনিসগুলো পাচ্ছে, আমাদের এখানে ওনারা বেশ বিপুলভাবে ওরা উপস্থিত হচ্ছেন, কিন্তু আমার বলে সিস্টেমেটিক্যালি জিনিসগুলি কিন্তু মানে কাউন্ট করা হয় না। ফলে এটা না তাই সবাই যেটা বলেন কেউ কেউ আসছে কেউ কেউ আসছে না। যদি আপনি যদি মনে করেন জিনিসটা একটা সিস্টেম থাকে বা রেগুলেটরি বডি যদি থাকে যে তারা এটা ম্যান্ডেটরি করুক, এটা করতে হবে আগামীতে, এটা না হলে আপনার লাইসেন্স আপডেটেড হবে না, লাইসেন্স রিনিউ হবে না। আমরা যেমন ইউকে লাইসেন্স হোল্ডার, আমি কিন্তু প্রতি বছর কিন্তু এই লাইসেন্স আমাকে আপডেট করতে হয়। এটা আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটাকে আমাকে ভায়াবল রাখতে হয়। ইটস নট ওয়ান ফর অল। আমি যখন ইউকেতে আমি যখন 3-4 বছর আমি কাজ করছি, কয়েক বছর আমি যে যেতে আমার কিন্তু আবার ভ্যালিডেট করে যেতে হবে। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য থিং, মানে দ্যাট ইজ বিং প্র্যাকটিস ইন যদি এটা পয়েন্ট যোগ না হয় বা স্কোরিং করা না হয়, তাহলে একটি চিকিৎসক হয়তো অন্য কোনো মাধ্যম থেকে আপডেটেড তথ্যটা জানলেন বা গুগলে জানলেন বা কোনো মাধ্যমে, কিন্তু তার অভ্যাসের বদল কি হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে? আসলে ব্যক্তি, এটা বললাম যে সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। জি, আমাদের ভিতরে অনেক চিকিৎসক আছে দেখবেন ওনার সারাদিন ওনার এটা নিয়ে গবেষণা করছে, পড়ছে, কেউ কেউ আমরা আছি হয়তো দেখছি না। এটা সম্পূর্ণ মানে পার্সন সেন্টার। বাট এটা যদি ইউনিফর্ম করতে হয় তাহলে প্রথমে অবশ্যই আমাদের সবার ভিতরে একটা আমাদের একটু বলতে হবে যে ইন্সপায়ার করা, তাদের একটা নিয়মের ভিতরে রাখা, যে বিএমডিসি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে, যেমন প্রফেশনাল সোসাইটিগুলি যেমন সোশ্যাল মেডিসিন আছে বা অন্য অন্য সোসাইটিগুলো এটা রোল প্লে করতে পারে। আমাদের ডক্টর যারা জুনিয়র সবাইকে যেন এনকারেজ করে যে আসলে এই সিস্টেমটা আসলে ডেভেলপ কান্ট্রিতে প্র্যাকটিস হচ্ছে। আমাদের দেশেও কিন্তু প্রমোশনের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অথবা ভালো নেক্সট স্কেলে যাওয়ার আগে তার আপগ্রেডেশনের জন্য এরকম ক্রেডিট স্কোর থাকা উচিত। স্যার এই স্কোর করবার ক্ষেত্রে যেহেতু বিএমডিসির সঙ্গে আপনি নিজেও যুক্ত আছেন, বিএমআরসিতে আছেন, আপনারা কি পদক্ষেপ শুরু করেছেন? বললাম যে আমরা একটা আলোচনা করেছিলাম আমাদের ওই অস্ট্রেলিয়ান কাউন্টার পার্টদের সাথে, এবং আমাদের যেটা হলো যে আমরা প্রথমে যেটা চাচ্ছি যে আমাদের মাধ্যমে একটা পাইলটের মতো যেটা করে যে একটা গ্রুপের ভিতর সিপিডি ব্যাপারে একটা এনকারেজ করে, যেমন আমাদের যে ফেলোশিপ, আমি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস ফেলো, ফলে আমাদের যদি অ্যাটলিস্ট মেডিসিন ফ্যাকাল্টি ফেলোদের ভিতরে আমরা যেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তখন হয়তো অন্য অন্য ডিসিপ্লিনগুলো এটা ডেভেলপ করতে পারি। স্যার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের তরুণদের মধ্যে, তরুণ চিকিৎসক যারা অনেকেই পোস্টার প্রেজেন্ট করছেন বা গবেষক হিসেবে তৈরি হওয়ার একটি প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কিন্তু আমরা বিগত সময়ে নানা বছরে বাংলাদেশের কালচারে আমরা দেখেছি যে রিসার্চ করবার ব্যাপারে চিকিৎসকদের আগ্রহ তুলনামূলকভাবে কম, বা যারা রিসার্চের জন্য গ্র্যান্ট পাচ্ছেন দেখা যাচ্ছে যে এটিও আসলে রাজনীতিকীকরণ হয়েছে আর কি। বিএমআরসিতে যেহেতু আপনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন, আগামীর বাংলাদেশে আপনারা কি চিন্তা করছেন? যেটা হলো আসলে দেখেন এইটা কিন্তু আসলে পর্যায়ক্রমের ব্যাপার। আমরা যখন আমার স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, আমরা যখন ঢাকা মেডিকেলে ছিলাম আমাদের টিচাররা যারা ছিলেন ওনারা কিন্তু ভীষণ এক্সপার্ট, ভীষণ স্কিল, উই রেসপেক্ট দেম, মানে অ্যাজ এ রিয়েল টিচার। কিন্তু ওই সময় কিন্তু ওনাদের ভিতরে কিন্তু রিসার্চটা একদমই ছিল না, ওই সময় এই ট্রেনটাই ছিল না, যেটা আমি বললাম। তারপর কি হলো দেখেন, যখন প্রমোশন দেয় তখন কিন্তু শুরু করা হলো যে আপনার পাবলিকেশন লাগবে, তখন আস্তে আস্তে মানুষের ভিতরে একটা তৈরি করার টেন্ডেন্সি ছিল। কিন্তু যদি বলি গত কয়েক বছর, আমি বলবো যে রিসার্চের ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের কিন্তু অনেক ইন্সপায়ার, যার অনেক ইনভলভমেন্ট বেড়ে গেছে। আপনি যদি ঢাকা না, শুধু ঢাকা, রাজশাহী, চিটাগং, বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের স্টুডেন্টসরা বলেন বা জুনিয়র ফ্যাকাল্টি বলেন, ওরা কিন্তু রিসার্চের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করতেছে, পাবলিকেশনে কিন্তু ওরা ইন্টারেস্ট ডেভেলপ করতেছে। মানে যে জেনুইনলি করছে তাদের ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই, তারা তো করছে, কিন্তু একটা গ্রুপ তো এমনও তো আছে যে খুব করছে না, কিছু করছে না। আচ্ছা, যেটা বললাম যে আপনি যে যারা করছে এটা কিন্তু দেখবেন যারা করছে ওরা কিন্তু অনেকেই কিন্তু করছে এটা উইদাউট এনি, তাহলে পাবলিকেশন প্রফেসর হওয়ার জন্য হয়ে গেছে, তারপর সেখানে ছেড়ে দিচ্ছে না, কোনো কিছুর জন্য অপেক্ষা করছে না, সে কিন্তু একটা করে যাচ্ছে। যেমন আমাদের এখন যখন না হলে আমাদের চলবে, আমাদের কিন্তু কাজ কিছু চলছে। তো এটা মানে বলতে চাচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস, ম্যাটার অফ ইন্টারেস্ট। আপনি বলেন যারা করছে না, যখন দেখবেন আপনি একটা সার্কামস্টেন্স 10 জনের ভিতর 4 জন রিসার্চ করছে, বাকি 6 জনকে ইন্সপায়ার্ড হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি। কেউ যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস না থাকে, কেউ যদি কোনো ধরনের অব্লিগেটরি কোনো পোস্টে না থাকে, তার জন্য কিন্তু ম্যান্ডেটরি করা কঠিন। এটা কিন্তু ইন্টারেস্টের ব্যাপার। সো যখন আপনি দেখবেন যার ইন্টারেস্ট আছে
তাকে যদি বিএমআরসি ওই ব্যক্তিটাকে খুঁজে যদি সহযোগিতা করে তাহলে তো এটি আচ্ছা রাইট। তো বিএমআরসি আমাদের যেটা আমরা আসলে গত কয়েক মাস ধরে আসলে এখানে আমরা আসছি। তো আমাদের বিএমআরসি যেটা আমাদের প্রথম কাজ হলো, আমাদের কিন্তু বিএমআরসি জুনিয়রদের ইন্সপায়ার করার জন্য আমরা ফান্ড ডিস্ট্রিবিউট করি। ফান্ড ইট ইজ নট পলিটিক্যাল, ইটস ম্যাটার অফ মানে রিভিউ বলি আমরা। হ্যাঁ, 2-3 জন নিউট্রাল লোকজনকে রিভিউ করে তখন একটা ফান্ড দেওয়া। যদিও ফান্ডটা বলবো যে একটা রিসার্চের যথেষ্ট নয়, তো আমরা বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন মানে ইনস্টিটিউশন, জুনিয়র স্টুডেন্ট যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের ভিতরে কিন্তু সার্কুলেট করা হয় যে ইউ অ্যাপ্লাই ফর দ্য ফান্ড। সো ওখানে আমরা জাজ করে দ্যাট ইজ ওয়ান সর্ট অফ ইন্সপিরেশন। হয়তো এটা দিয়ে তারা পুরো রিসার্চ হচ্ছে না, কিন্তু কিছুটা হলো দে গট ইন্সপায়ার। এইভাবে আমরা কিন্তু চাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিএমআরসির পক্ষ থেকে আপনি জেনে খুশি হবেন যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমরা যে ইনস্টিটিউশন রিভিউ বোর্ড, এটা ট্রেনিং অথবা তাদেরকে আমরা মানে বিএমআরসির একটা আদলে কীভাবে একটা আইআরবি করা লাগে, কীভাবে রিসার্চ রিভিউ করতে, এটা কিন্তু আমরা একটা পর একটা ওয়ার্কশপ গত সপ্তাহ চিটাগাং আমরা করেছিলাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ধন্যবাদ। অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, আপনার কাছে জানবো যে 24তম আসর, আমরা অবশ্যই প্রথম যখন শুরু করেছি 24তম আসরের মতো তো ছিল না, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়। এই 24তম আসরে আপনার কাছে কোন বিষয়গুলো নতুন মনে হয়েছে, কোন বিষয়গুলো আপনারও ভালো লাগছে? আচ্ছা, আসলে আমাদের প্রতিটা বছরই একটা নতুন, প্রতিটা বছর দেখবেন কিছু কিছু চেঞ্জ হবে। তো আমরা যেমন আমাদের ডিজিজগুলো যেমন থাকে, আমাদের ডিজিজগুলো তো গতানুগতিক, কিন্তু ম্যানেজমেন্টগুলো যেমন অনেক কিছু রিসেন্ট চেঞ্জেস কী হবে না হবে সেটা আমরা জানতে পারছি। তবে এর বাইরে আমরা শুধু চিকিৎসা বাইরে, চিকিৎসক কিন্তু শুধু চিকিৎসা ইজ ওয়ান অফ দ্য পার্ট। চিকিৎসকের টার্গেট কি? চিকিৎসা হচ্ছে চিকিৎসা মানুষকে কমফোর্ট দেওয়া, দ্যাট ইজ দ্য মেইন থিং। মানুষকে আরাম দেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া, তাদেরকে শান্তি দেওয়া, এটা হলো। আমরা কিন্তু সব রোগের চিকিৎসা করতে পারবো না। ফলে আমাদের ডাক্তার হিসেবে এখানে আমাদের যেটা ফিল করছি যে আমাদের এবার কিন্তু অনেকগুলো এজেন্ডা ছিল যে হাউ টু ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, যে পেশেন্টকে আমরা যে কীভাবে দেখবো। আমাদের বর্তমান দুনিয়া চেঞ্জ হচ্ছে ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন যে চ্যাট জিপিটি, নানা ধরনের এআই আসতেছে, ফলে বাড়ি থেকে নিয়ে বাড়িতে যাচ্ছে, ফলে এগুলো নিয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু আমাদের এক ধরনের বিড়ম্বনা তৈরি হচ্ছে, আবার অ্যাডভান্টেজ আছে, দুইটাই আছে। তবে আর থার্ড হচ্ছে কি আমাদের এই যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটির সাথে একটা ইন্টারাকশন, ফলে প্রতিটা জিনিসই কিন্তু একটা নিউ ডাইমেনশন। তো এই যে আমাদের ডাক্তারদের কিন্তু এআই থেকে পিছিয়ে থাকা যাবে না। আমাদের কিন্তু চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, আমাদের কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে এআই কিন্তু একটা বিশাল ভূমিকা আসবে। তো আমাদের এই কনফারেন্স যেটা বলেন নতুন কি, তবে যখন এআই একটা যেমন আমাদের একটা ডিসকাশন হবে, এটা আমি মনে করি একটা বড় একটা আমাদের ইম্পর্টেন্ট রোল প্লে, মানে টু মেক আওয়ারসেলফ অ্যাওয়ার উই শুড নট ল্যাগ বিহাইন্ড দ্য আদার ডেভেলপ কান্ট্রিজ। পৃথিবী যেমন কদিন আগে দেখেন বিল গেটস বলেছিল যে আপনার 3টা প্রফেশন ছাড়া বাকি সব প্রফেশনে কিন্তু এআই নিয়ে নিতে পারে। তারপরে একটা ছিল ফিজিশিয়ান। তো ফিজিশিয়ান মানে চিকিৎসা একটা ছিল। তো চিকিৎসা থাকলেও কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য, ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এগুলির জন্য আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাট ভূমিকা থাকবে, এবং সেটা আমাদের সোশ্যাল মেডিসিন আজকের এই যে এইবারে কনফারেন্সে কিন্তু ওইটা আমার একটা স্লট রেখেছে এই ব্যাপারটা আমার ডাক্তারদেরকে অ্যাওয়ার করার জন্য, টু মেক দেম অ্যাকোয়ান্টেড। স্যার, এই কনফারেন্সে যেহেতু মেডিসিন তো সবারই জন্য গুরুত্বপূর্ণ, হেপাটোলজি বলি, হেমাটোলজি বলি, অন্যান্য ডিসিপ্লিনের মানুষের জন্য এই কনফারেন্সটা ইম্পর্টেন্ট। অন্য বিভাগের চিকিৎসকরা কি আসলে এটার সাথে যুক্ত হন কিনা, বা যুক্ত হওয়া কতটা জরুরি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আসলে মেডিসিন একটা হোলিস্টিক বলতে মিন করি, যেমন ধরেন আমাদের যারা কলিগ আছেন হ্যাপাটোলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোকার্ডিওলজিস্ট, ওনারা অবশ্যই ভীষণ স্কিলড, খুবই ভালো। কিন্তু অনেক সময় আমাদের যেটা করতে হয়, যে আমরা ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করি, আমাদের কিন্তু অ্যাজ এ হোল আমাদের দেখি, ফলে আমাদের এই ব্যাপারে আমাদের সবারই কন্ট্রিবিউশনও লাগে। যেন আপনি আমাদের কনফারেন্সে কিন্তু যারা রিসোর্স পারসন, আমরা শুধু মেডিসিন থেকে রাখি নাই, কিন্তু আমাদের এখানে নেফ্রোলজিস্টও প্রেজেন্টার আছেন, এন্ডোক্রাইনোলজিস্টও প্রেজেন্টার আছেন, আমাদের এখানে কিন্তু রিসোর্স পারসনের সব স্পেশালিটি আছেন। হোয়াট ডাজ ইট মিন? যে আসলে নোবডি ক্যান মুভ অ্যালোন, আমরা সবাই একসাথে থাকবো, ইট কমপ্লিমেন্টারি সামথিং। তো যার জন্য আমরা বিভিন্ন ডিসিপ্লিনের লোকজনকে কন্ট্রিবিউট করে, এবং জুনিয়র কিন্তু অনেক ফ্যাকাল্টি লাইফ মেম্বার না হয়েও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে এবং ওরা পার্টিসিপেট করে। সো ইট ইজ নট যে শুধু মেডিসিন লোকজন আমি অ্যাটেন্ড করছি তা না, মেডিসিন অন্য অন্য কম্পোনেন্ট যারা আছেন, যাদের স্পেশাল, তারাও কিন্তু আসতেছেন, এবং তারা কিন্তু রিসোর্স পার্সন হিসেবে আমাদের এখানে কিন্তু আছেন, তারা বক্তব্য রাখছেন। স্যার, একটি বিতর্ক ঠিক না, মানে একটি কথা অনেক সময় চিকিৎসকদের পক্ষ থেকে শোনা যায় যে
অন্য ডিসিপ্লিনে যারা যাবেন তারা অন্তত এমডি বা এফসিপিএস মেডিসিনে করে গেলে এটা রোগীর জন্য বেশি ভালো হয়, মানে বাংলাদেশের পার্সপেক্টিভ কি বা আসলে এই ব্যাপারে আচ্ছা, আপনার মন্তব্য আমি কি? অত্যন্ত পরিষ্কার করে আমি একটা কথা বলতে চাই যে এইটা ব্যাপারে আমি খুবই একটা স্ট্রেট কাট ওপিনিয়ন বলবো। জি আমার সুযোগ হয়েছিল ইউকেতে চাকরি করার, আমি আগে বলেছি আমি চাকরি করেছি, আমি ওখানকার পড়াশোনা করেছি। আমি অস্ট্রেলিয়াতে আমি গিয়েছিলাম ওদের পরীক্ষা অবজারভার হিসাবে দেখার জন্য, ফলে ওখানে একাডেমিক সিস্টেম ইন পার্সন আমি দেখে জি। আসি। সারা এটা একটা ঠিক, আপনি যদি একজন স্পেশালিস্ট যদি হতে হয়, আমাদের যদি ফলো করি ভালো উন্নত দেশগুলো, বেশিরভাগ দেশগুলিতে কিন্তু প্রথমে একটা জেনারেল মেডিসিনের এক্সপোজার করতে হয়। জি, এটা কত বছরের জন্য করা হয় স্যার? হ্যাঁ আমি বলছি, জি। ইংল্যান্ডে যদি করতে হয়, ইংল্যান্ডে আমরা সবই ডিগ্রি সময় জানি এমআরসিপি ডিগ্রি। এমআরসিপি ডিগ্রি ইজ দ্যাট, এটা কিন্তু মেডিসিনের ডিগ্রি। আচ্ছা, সে যদি এটা আপনার একটা 4 বছর পোস্ট গ্রাজুয়েশন পরে করে পার্ট 1 পার্ট 2 করে দেন পেসেস পরীক্ষা বলি আমরা, ওটা দিয়ে এমআরসিপি পাস করে। এমআরসিপি পাস করার পরে দেন ইউ উইল ডিসাইড আপনি কার্ডিওলজিস্ট হবেন নাকি নেফ্রোলজিস্ট হবেন নাকি নিউরোলজিস্ট হবেন নাকি এন্ডোক্রাইনোলজিস্ট হবেন। দ্যাট ডিপেন্ডস আফটার গেটিং দ্য বেসিক ডিগ্রি ইন মেডিসিন। কেন? কারণ আগেই বললাম মানে হোলিস্টিক হতে হবে। আমি যদি শুধু কার্ডিওলজিস্ট দিকে শুরু থেকে ফোকাস থাকি, হিউম্যান ইনস্টিংক্ট হচ্ছে এর বাইরে কিন্তু চিন্তা করতে চায় না, এটা ভেরি ন্যাচারাল। হুএভার মেবি ইফ ইউ আর, আমি হয় যেই হই তাই কিন্তু চায় না, এটা একটা মানুষের স্বাভাবিক। ইনস্টিংক্ট, মানুষের রিফ্লেক্স। যার জন্য ইউকেতে দেখবেন ওরা কিন্তু এমআরসিপি করবে, করে দেন গো ফর সাব স্পেশালিটি বলি যেগুলো আপনি বললেন। সেম থিং হ্যাপেন্স ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে ওনারা করেন কি, ওনারা প্রথম 2 বছর ওনারা ট্রেনিং করান, প্রথম 2 বছর না 3 বছর এক্স্যাক্টলি মনে নেই, 2 বা 3 বছর ওনার বেসিক মেডিসিন ট্রেনিং করান। এবং ওই ট্রেনিং করার পরে ওনারকে বলে বেসিক মেডিকেল ট্রেনিং বিএমটি। তো ওনার শেষ করার পর দে গট এ গুড গ্রাউন্ড অন মেডিসিন। এই পরে পুরো মেডিসিন শেষ করার পর ইফ হি কোয়ালিফাইস অর ইফ শি কোয়ালিফাইস, সে যদি পাস করে দেন হি মুভস অর শি মুভস ফর সাব স্পেশালিটি। তো ওই দেশগুলো কিন্তু সেম, যে আমাদের প্রথম দেশে স্যার কি দুইটা, হচ্ছে? আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে সত্যি কথা 2টা সিস্টেম রান করে। আমরা, আপনি জানেন আমাদের দেশে আমি যে কলেজে ফেলো বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস, ওখানে আমরা এফসিপিএস ডিগ্রি দিই। এবং আমি যেখানে চাকরি করি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে আমরা এমডি ডিগ্রি বলি, মাস্টার ডক্টর অফ মেডিসিন ডিগ্রি দিচ্ছি মেডিসিনের সাইড থেকে। তো আমাদের যেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু মেডিসিনের এক্সট্রা কোনো ডিগ্রি আলাদা ইউনিভার্সিটি আলাদা দিচ্ছে না, নট এ প্রিরিকুইজিট। তবে যদি হয়, আমার কাছে মনে হয় আমাদের সাব স্পেশালিস্ট ওনারা যথেষ্ট মেধাবী, ওনারা যথেষ্ট স্ট্রং, আমি বলবো হাইলি স্কিল। কিন্তু এটা তো স্যার রাষ্ট্রের পক্ষ থেকে তো একটা বাধ্যতামূলক। তো আমার কাছে যেটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমাদের মেডিকেল এডুকেশন 2 ভাগ করা হচ্ছে, একটা বেসিক মানে আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, একটা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন। এবং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কাউন্সিল থাকা উচিত। যেহেতু আমাদের 2টা ইউনিভার্সিটি 2টা প্রতিষ্ঠান আছে, 2টাই কিন্তু খুব সম্মানিত প্রতিষ্ঠান, 2টাই বলবো যে মানে স্বীকৃত প্রতিষ্ঠান এবং মানে হাই কোয়ালিটি মেনটেন করে। তো 2টাকে আমরা যদি 2টা প্রতিষ্ঠানকে যদি সমন্বিতভাবে যে পরিষ্কার কন্ট্রোল করতে পারি অথবা নিয়ন্ত্রণ অথবা আমরা বলি একটা সিস্টেম রান করতে চাই, একটা মিনিস্ট্রি হোক ডিজি অফিসটা হোক, সরকার পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কাউন্সিল করা উচিত। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কাউন্সিলটা কিন্তু এই পোস্ট গ্রাজুয়েট শিক্ষাটাকে একটা মানে একটা নির্দিষ্ট ধারায় চালিয়ে পারবে। সে কন্ট্রোল করা বলেন, তার নিয়মগুলো। কিন্তু এখন আমি যদি বিসিবিএস এর নিয়ম বলি, আমাদের ইউনিভার্সিটি আমরা আলাদাভাবে বিক্ষিপ্তভাবে আপনারা বলতে পারবেন না, কেউ এটা নেবেও না। একটা ইউনিফর্ম একটা কাউন্সিল যদি হয় পোস্ট গ্রাজুয়েশন শুধু, তাহলে একমাত্র আমার কাছে মনে হয় এই জিনিসগুলি সমন্বয় করা সম্ভব। ধন্যবাদ স্যার। নতুন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। উনি বলছিলেন যে শুধুমাত্র এমবিবিএস পাশের পরেই সরাসরি নিবন্ধন নয়, নিবন্ধনের জন্য পরীক্ষা দিতে হবে এবং যারা নিবন্ধন আগে পেয়েছেন তাদের এটি রিনিউ করবার জন্য একটি পরীক্ষার চিন্তা কেবল করা হচ্ছে আর কি। এটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আধুনিক বিশ্বে কি চলছে সেটা জানাই। জি, যেমন আপনি জানেন ইউকেতে যে আগে কিন্তু এটা ছিল না। ইউকেতে ওরা কিন্তু এমবিবিএস পাস করলে তারা কিন্তু অটোমেটিক পেয়ে যেত। রিসেন্টলি ওখানে কিন্তু ইউকে এমএলএ চালু করেছে। ইউকে এমএলএ মানে জাস্ট লাইক রেজিস্ট্রেশন এক্সাম। আপনি এমবিবিএস পাস করেছেন, ইটস নট এনাফ টু ডু প্র্যাকটিস। আপনি ইউকে, আমেরিকা ইউএসএমএলই বলে, ওরা কিন্তু এমবিবিএস পাস করলে কিন্তু প্র্যাকটিস করতে পারে না, তার ইউএসএমএলই পরীক্ষা দিতে হয়, ইউকে এমএলএ পরীক্ষা দিতে হয়। এবং বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদেরকে তো ইউএসএমএল পরীক্ষা দিতেই হবে, বিকজ আমরা ওই দেশে পড়াশোনা করি না, আমাদের তো দিতেই হবে। কিন্তু ইউকে যারা পড়াশোনা করছে 5-6 বছর, ওদেরও দিতে হচ্ছে। আমেরিকা যারা 5-6 বছর পড়াশোনা করছে, ওদেরকেও দিতে হচ্ছে, বিইং এ আমেরিকান সিটিজেন, বিইং ইউকে সিটিজেন। সো ইট ইজ নট নাথিং নিউ। তা আমাদের দেশে ছিল না, তো
তো উই হ্যাভ টু কম্পিট উইথ দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমাদেরও মনে হচ্ছে স্যার, আমাদের শ্রদ্ধেয় সাইদুমান স্যার যেটা বলেছেন, আমি পার্সোনালি, হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি একমত যে আসলে আমাদেরও একটা লাইসেন্স পরীক্ষা হওয়া উচিত। কারণ কি? কারণটা হলো দুইটা। প্রথম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজ করা। আপনি দেখেন আজকে ঢাকা মেডিকেল কলেজ যেমন আছে, আমি কারণ নাম বলবো না, হয়তো আরও কিছু মেডিকেল কলেজ আছে যেখানে হয়তো কোনো রুগীই থাকে না, তারা কিন্তু এমবিবিএস করে যাচ্ছেন। এখন আপনি এমবিবিএস, হ্যাঁ, আমি ডাক্তার। সো আমি যদি একটা ইউনিফর্ম না করি, যে একটা XYZ মেডিকেল, আমি উইথ ডি ওয়ান অফ এভরি মেডিকেল, আমি বলছি আপনারা জানেন যে সব ইউনিফর্ম না, অনেক কারণ আছে, লজিস্টিক কারণ আছে, টিচারের কারণ আছে। তো এখন একটা ছেলে যদি পাস করে, আপনি তো ইউ ক্যান মেক দ্য লাইফ অফ, জিওপারাইজ দ্য লাইফ অফ এ পেশেন্ট। আর আপনি স্কিলটা তো আপনি হইতে, আমি ডাক্তার যে হয়ে, আমি তো সবাইকে চিকিৎসা করার মতো স্কিল না থাকে, আই ক্যান ডু দ্যাট। তো ইউনিফর্মিটির জন্য ইউকে যেমন করেছে, USA করেছে, আমাদের দেশে কিন্তু অবশ্যই একটা লাইসেন্স পরীক্ষা থাকা উচিত আফটার এমবিবিএস। যে মেডিকেল পাস করে, এখন যেভাবে মানের অবনমন হয়েছে, উন্নয়ন আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি বলছি যেহেতু আমাদের স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, ইউ হ্যাভ টু মেক সাম স্কেল। তো এটা গেলে এক। 2 নম্বর হচ্ছে লাইসেন্স রিনিউ। অবশ্যই লাইসেন্স রিনিউ যদি আপনি নাও করেন, অ্যাটলিস্ট রিভ্যালিডেশন করেন। যেমন আমি বললাম যে আপনি বলে CME করেন, হ্যাঁ CME করেন, আপনি CME ক্রেডিট নেন, আপনি কয়টা ওয়ার্কশপ করলেন, কয়টা আপনি কী করলেন, এগুলো একটা কিন্তু লগবুক বলে, লগবুক ম্যানেজ করতে করে, ধরুন 3 বছর 4 বছর 5 বছর পরে এটা কিন্তু সবখানে আছে। কোনো জায়গায় পরীক্ষা দিতে হয়, কোনো জায়গায় ভ্যালিডেশন, রিভ্যালিডেশন বলে, ইউকে যেমন রিভ্যালিডেশন বলে। তো ওটা ডিগ্রিকে ভ্যালিডেট করতে। এটা তারা কত বছর পর পর হয় সাধারণত? এটা 5 বছর। খুব 5 বছর পর। আমি এক্স্যাক্টলি আমি নট শিওর টু বি অনেস্ট, আমি বললাম যে অনেক দিন ওই দেশে বাইরে আছে, 5 বছর। কিন্তু আপনি মনে করছেন যে এটি আমাদের রোগীদের কল্যাণের জন্য, রোগীদের না শুধু, আমাদের দেশের কল্যাণে, কারণ আমাদের ইউনিফর্মিটি রাখার জন্য, আমাদের চিকিৎসা ব্যবস্থা হোমোজেনাস করার জন্য অবশ্যই আই থিঙ্ক ইটস নিডেড। স্যার, এই 24তম আসরের পরে আগামীতে তো আরও অনেক আসর হবে, মানে আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে আপনারা নিজেরাও যান, আবার বাংলাদেশ আন্তর্জাতিক এই ধরনের কংগ্রেসগুলো আয়োজন করছে। এখানে আরও কত কিছুকে আসলে যুক্ত করা দরকার। যেমন আমার কাছে মনে হয় যে গণমাধ্যম কর্মী হিসেবে যে আমরা সব থেকে আপডেটেড নলেজ নিচ্ছি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কতটুকু অ্যাপ্লাই করতে পারছি, আমাদের পোস্ট ক্রিয়েশনের ব্যাপার, আমাদের সীমাবদ্ধতা, আমাদের রোগীর চাপ, এই বিষয়গুলো আসলে এই আলোচনাগুলোতে আসা উচিত কিনা? আচ্ছা, এটা হলো আসলে আমি বলবো যে হেলথ ম্যানেজমেন্ট ইস্যু, মানে এটা বলবো হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট ইস্যু। এটা পুরোটাই কনফারেন্সে মানে করা সম্ভব নয়, পলিসিগত ব্যাপার। আচ্ছা, রুগীর চাপ যে বলি, রুগীর চাপ আসলে কিন্তু কেন হয়? রুগীর চাপটা হয়, আমার কাছে মনে হয় রুগীরা সবসময়, আমরা চেষ্টা করি টু মুভ টু দ্য সেন্টার। যে ইউনিয়নে থাকে সে থানায় যেতে চায়, থানা যে থাকে সে জেলাগুলি ঢাকা, ডিভিশন ঢাকা। মানে দেখা গেলো যে উপজেলায় 2 দিনের রোগ ভালো হচ্ছে না, সে 3rd দিনে আস করতেছে। সব রোগী কিন্তু ঢাকা আসার দরকার নয়, সব রোগী ডিভিশনের দরকার নয়, কারণ প্রতিটা উপজেলায় কিন্তু আপনি জানেন অনেক স্পেশালিস্টও আছে। প্রবলেমটা হলো করে, প্রবলেমটা সিস্টেম হতে পারে, হয়তো ওখানে ইনভেস্টিগেশন প্রবলেম হতে পারে, রুগী কনফিডেন্সের অভাব হতে পারে, রুগীদের হয়তো মনে করছে আমি মনে এখানে চিকিৎসা ভালো হচ্ছে, ওখানে ভালো হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। তো এটা সমস্যার সমাধান করা রাস্তা রেফারেল সিস্টেম একটা হতে পারে। রেফারেল সিস্টেম কীরকম? আমি ইংল্যান্ডের কথা বলি, যে আমি ইংল্যান্ডে ছিলাম কিছুদিনের জন্য হলো, তো ওখানে দেখালো যে ওরা কিন্তু, আমি যদি বিইং এ কনসালটেন্ট হসপিটাল, আমি যে কনসালটেন্ট, আমি যে অসুখ হয়ে থাকে, আমার চিকিৎসা আমি পারবো না, আমার কিন্তু যেতে হবে জিপির কাছে। তার মানে এমবিবিএস লেভেলে একজন ডক্টর, উনি আমাকে চিকিৎসা দিবেন, উনি যদি মনে করেন নেক্সট কনসাল্ট পাঠাবেন, ঔষধকে আমি কিনতে পারবো না। ফলে এই ধরনের একটা রেফারেল সিস্টেম যদি করা হয়, ইউ ক্যান মেক সাম সাস্টেইনেবল। কিছুটা চিন্তা হচ্ছে আর কি, এবার বলা হচ্ছে যে 100টা জিপি সেন্টার করা হবে। 100টা না, ইস হোল ওভার দ্য প্রয়োজন, মানে পাইলট হিসেবে হয়তো করা হচ্ছে। মেক দ্য পিপল কনফিডেন্ট ইন দেম, যে তারা আসলে চিকিৎসা নিয়ে ভালো পারে আর কি। এই গ্যাপগুলো রয়ে যাচ্ছে আর কি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শফিকুল বারী, প্রফেসর অফ মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি তো নিজেই প্রেজেন্টেশন দিচ্ছেন, আবার অন্যদেরগুলো আসলে শুনছেন। মানে এবারের যত সেশনে আলোচনা হচ্ছে, এই আলোচনার থিমগুলো আসলে কি, আমাদের চিকিৎসকদের জন্য আসলে এটি কত বেশি কার্যকরী? এখানে অনেকগুলো পোর্শনে ভাগ করা হয়েছে, একটু একটু করে যদি বলেন। যে অনেকগুলো আছে পাবলিকেশনস রিলেটেড, রিসার্চ রিলেটেড যেগুলো কাজ হচ্ছে,
সেগুলো প্রেজেন্টেশন হচ্ছে। এগুলোর অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশন থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে কী ধরনের কাজ হচ্ছে, ভবিষ্যতে কী ধরনের কাজ করা দরকার, এই ধরনের একটা প্রেজেন্টেশন আছে। এবং কিছু কমন আমাদের প্রবলেমসগুলো নিয়ে কিছু ডিজিজ রিলেটেড, প্রবলেম রিলেটেড এই সমস্যাগুলো নিয়ে কিছু প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনটা আমাদের দেশের যে রোগগুলো আছে, কমন রোগগুলো নিয়ে আলোচনা আছে। এবং আরও কিছু আছে মেডিকেল এডুকেশন নিয়ে, আচ্ছা, এবং রিসার্চ এবং মেডিকেল এডুকেশন, আমাদের কোথায় আমাদের পিটফলস আছে এবং হাউ টু ইমপ্রুভ দিস সিনারিও, এই ধরনের প্রেজেন্টেশন আছে। এই রকম সমস্ত সেশনগুলোকে বিভিন্ন পোর্শনে ভাগ করা হয়েছে। এই পোর্শনগুলো নিয়েই এই 2 দিনের কনফারেন্স। কিন্তু এর আগেও আসলে স্টুডেন্টদের জন্য কিছু পোর্শন আছে। স্টুডেন্টদের জন্য পোর্শনগুলো হলো যে ওনারা যে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা দিবেন এবং তারপরে ফিউচার স্পেশালিস্ট হবেন, তাদের জন্য পুরো দিনের স্কিল ল্যাব সেশন আছে। আচ্ছা, এই স্কিল ল্যাব সেশনগুলোতে তাদের যে স্কিলগুলোকে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। দিস ইজ ডেডিকেটেড ফর আওয়ার স্টুডেন্টস। এবং তার আগে একটা এক্সাম ওরিয়েন্টেডও আমাদের একটা স্টুডেন্টদের জন্য হাউ টু প্রেজেন্ট শর্ট কেস, লং কেস, হাউ টু প্রেজেন্ট ডিফারেন্ট থিংস ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার্স, এটা নিয়েও একদিন ওয়ার্কশপ ছিল। সো আমরা এটা বেসিক্যালি বলতে পারি যে 4 দিনের সেশন। অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত বলছিলেন যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সগুলো বাংলাদেশে হচ্ছে বা দেশের বাইরে যেগুলো হয়ে থাকে, এগুলো আসলে স্বপ্রণোদিত হয়ে চিকিৎসকরা যেমন আসছেন, অনেক জ্ঞান আসলে আপডেটেড নলেজ নিয়ে যাচ্ছেন, কিন্তু এগুলোর আসলে যদি পয়েন্ট যোগ হতো, স্কোরগুলো যদি যোগ হতো, সেটি প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রা যোগ করতে পারতো। মানে সেটিকে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি পৃথিবীর সব জায়গায় পোস্ট গ্র্যাজুয়েশনে এরকম কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং কন্টিনিউড মেডিকেল এডুকেশনে অ্যাটেন্ড করার জন্য সার্টিফিকেট থাকে, স্কোরিং সিস্টেম থাকে, সেই জিনিসগুলো কিন্তু থাকে। এবং এই জিনিসগুলো কিন্তু তাদের কিন্তু শেষে অ্যাড হয় আমরা যেরকম কোর্স এবং কারিকুলামে। তবে আমাদের দেশেও কিন্তু আছে যে উই আর গিভিং সার্টিফিকেট ফর দ্য পার্টিসিপেন্টস, এবং আমাদের কারিকুলাম যে আছে এই কারিকুলামে কিন্তু একটা ম্যান্ডেটরি পোর্শনস আছে, যে পোর্শনে আপনার সিএমই অ্যাটেন্ডেন্স, সেমিনার অ্যাটেন্ডেন্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে। আমাদের হয়তো স্কোরিং সিস্টেম নাই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি পোর্শনে কিন্তু এফসিপিএস কারিকুলামে আছে এবং এমডিতেও আছে। আচ্ছা স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট যারা, তারা একটি মানুষের সব কিছু নিয়েই আসলে দেখেন আর কি রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে। কিন্তু আমাদের মধ্যে যেটি হয়েছে যে রোগীরা যেহেতু নিজেরাই অনেক কিছু জানছে, তারা একেবারে শুরুতেই ওই যে আইসবার্গের মতো আর কি, যে তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে আমাকে নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে বা হেমাটোলজিস্টের কাছে যেতে হবে বা অর্থোপেডিশিয়ানের কাছে যেতে হবে। কিন্তু আমার যে যাত্রাটি আসলে শুরু করা উচিত একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে থেকে, মানে সেই তথ্যটা আসলে রোগীদের কাছে নেই, বা অনেক সময় তারা অনেক জায়গায় ঘুরে সবশেষে হয়তো আসছেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের কাছে। এই সমস্যার সমাধান বা এই তথ্যটা আমরা কিভাবে জানাতে পারি? এই সমস্যার সমাধান আসলে খুবই ডিফিকাল্ট। আমাদের দেশে দরকার একটা অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সিস্টেম। এই রেফারেল সিস্টেম ডেভেলপমেন্ট ছাড়া আসলে এই সমস্যার সমাধান কখনোই সম্ভব না। কারণ একটা রুগী, উনি তো আসলে স্পেশালিস্ট বুঝবেন না যে কোথায় যেতে হবে। ওনার জায়গায় ওনার জানাটা ঠিক। উনি চেস্ট পেইন হলে মনে করেন যে আমাকে কার্ডিয়াক কারো কাছে যেতে হবে, কারণ মোস্ট ডেঞ্জারাস থিং ইজ দ্য কার্ডিয়াক প্রবলেম, হার্ট অ্যাটাক। তে উনি যাবেন কিন্তু কার্ডিওলজিস্টের কাছে। কিন্তু চেস্ট পেইনের কিন্তু মোর দ্যান 50 কজেস আছে। এটা হতে পারে মানে মাসলের প্রবলেম, এটা হতে পারে হার্টের প্রবলেম, এটা হতে পারে লাংসের প্রবলেম,
এটা হতে পারে একদম পিওরলি সাইকোলজিক্যাল প্রবলেম, Problem, true. দের আর লটস অফ কজেস। তো পেশেন্ট তো আইডেন্টিফাই করতে কখনোই পারবে পারবে না না। যে আমার আসলে কোন অর্গানের ডিজিজ। বটেই। ফলে ইনিশিয়ালি দরকার হলো ওনাকে যাওয়া হলো একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছে, বটেই। এবং জেনারেল প্র্যাকটিশনার ওনার ইতিহাস নিয়ে এবং কিছু যদি রিলেভেন্ট ইনভেস্টিগেশন করে উনি কিন্তু প্রবলেমটা বুঝতে পারবেন। প্রবলেম বুঝতে পেরে উনি ম্যানেজ করতে পারেন, অথবা উনি যদি মনে করেন যে স্পেসিফিক কোনো স্পেশালিটির কাছে যাওয়া দরকার, উনি কিন্তু রেফার করে দিতে পারেন। এই রেফারেল সিস্টেম ডেভেলপমেন্ট ছাড়া এটি সম্ভব না। আসলে এটি কখনোই সম্ভব না। তার মানে তো হচ্ছে স্যার এটি না হবার কারণে এটা তো আমাদের জন্য খুব দুঃখজনক যে আমরা 53 বছর বাংলাদেশের বয়স, জি। আমরা এখনো সেই রেফারেল সিস্টেম নিয়ে কথা বলছি যেটা কার্যকর করতে পারিনি। এটা হলে বরং সময়ের অপচয়, অর্থের অপচয়, কত দিক থেকে রোগীরা বেনিফিটেড হবে? অনেক অপচয় রোধ করতে পারবেন। আননেসেসারি পরীক্ষা-নিরীক্ষার যে অভিযোগ সেগুলো কমে যাবে। এগুলো কমে যাবে, এবং Hospital আমার stay কমে মনে যাবে। হয় মোস্ট অফ দ্য কেসেস ক্যান বি ম্যানেজড অ্যাট জিপি লেভেল, জি। জেনারেল প্র্যাকটিশনার্স লেভেল। তে আমরা স্পেশালিটি কি করছি? স্পেশালিটির অপব্যবহার করছি। অপব্যবহার করছি। আমরা এটাই আমি বলবো যে স্পেশালিটির অপব্যবহার করছি, কারণ সরাসরি আমি স্পেশালিস্টের কাছে যেতে পারছি। আমার কাছে টাকা আছে, আমি চলে আমার গেলাম। কাছে সবকিছু আছে, আমি সরাসরি একজন আমি স্পেশালিস্টের কাছে এক গেলাম। নম্বর চিকিৎসকের কাছে যাব, যাকে গেলাম। আমরা মনে হ্যাঁ, করছি। এবং ওনার প্রতি কিন্তু বার্ডেনও ওইরকম বটেই, হচ্ছে, বটেই। ফলে কেয়ারটা কিন্তু সঠিক হচ্ছে সঠিক না। হচ্ছে না। যদি অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল সিস্টেম থাকতো, যে না আমি আগে প্রবলেমটা আইডেন্টিফিকেশনের জন্য অবশ্যই জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হবে, জি। তাহলে এই সমস্যা সমাধান অনেকাংশেই ওখানেই হয়ে যেত। কমে যেত। স্যার 24তম যে আসর কংগ্রেস, এখানে আপনি একজন অধ্যাপক হয়েও আপনার কাছে কোন কোন আলোচনাগুলো একটু নতুন মনে হয়েছে বা আপনার জীবনের জন্য কাজে লাগছে? আমি প্রত্যেকটা যে প্রেজেন্টেশন থেকেই কিছু কিছু শিখছি। যেরকম এইমাত্র শুনে আসলাম এআইকে কিভাবে আমরা মেডিকেল এডুকেশনের কাজে লাগাতে পারি, এআইকে কিভাবে পেশেন্ট কেয়ারে আমরা কাজে লাগাতে পারি, এবং এআইকে কিভাবে রিসার্চে কাজে লাগাতে পারি, এআইকে কিভাবে প্রিভেন্টিভ মেডিসিনে কাজে লাগাতে পারি। তো এখান থেকেও আমরা অনেকগুলো কিছু আইডিয়া নিতে পারবো। তো এই জিনিসগুলো আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট আমাদের লার্নিংয়ের জন্য, এবং প্রত্যেকটা প্রেজেন্টেশন থেকে কিছু রিসেন্ট আপডেট আমরা শুনছি, এবং সেগুলোকে আমরা পরবর্তীতে ডিসকাস করতে পারি, এগুলো নিয়ে পরবর্তীতে কাজও হতে পারে। স্যার এআই এর আলোচনা এবার ঘুরে ফিরে নানাভাবে আসছে, চ্যাট জিপিটির আলোচনা আসছে, রোগীদের বিক্ষিপ্ত মন নিয়ে তারা অনেক তথ্য নিয়ে এসে অনেক প্রশ্ন ডাক্তারদেরকে করছেন, কিন্তু এআই এর এই এক্সিকিউশনটা মানে কিভাবে শুরু হতে পারে? মানে এটা তো এমন নয় যে আমি শুনে গেলাম কালকে থেকে অ্যাপ্লাই করছি, ব্যাপারটা এমনও তো না আসলে। এআই এর এক্সিকিউশন আসলে, এআই তো আমাদের ডায়াগনোসিসে হেল্প করবে, কিন্তু এআই কিন্তু সোল ম্যানেজ করবে না। বটে। কারণ এআইটা আমাদের কমপ্লিমেন্টারি হবে, একটা গাইড করবে আর কি, গাইড সর্বোচ্চ। করবে। কারণ এআই অনেক সময় ভুল ডিসিশনে দিতে পারে। এআই কিন্তু ইনটিউশন পারবে না। একজন ডক্টর যেরকম ইনটিউশন পারে, কিন্তু এআই কিন্তু পারবে না। আমরা যেমন রুগীর চেহারার দিকে বলে দিতে পারি যে এই রুগীটা হয়তো নেক্সট 2 days or 3 days খারাপ হতে পারে, কিন্তু এআই কিন্তু এটা পারবে না। তো এআইটা হবে হলো আমাদের কমপ্লিমেন্টারি। অনেক সময় আসলে আমাদের অনেক কিছু একা মানুষের পক্ষে জানা সম্ভব হয় না। কিছু ডিফিকাল্ট ডিজিজ থাকে, এই ডিফিকাল্ট ডিজিজগুলো হয়তো আমি সারা জীবনে কখনোই ফেস করি না, আমার কাছে রাখার দরকারও নেই তার কাছে, এবং অনেক ডিজিজই কিন্তু এখনো আবিষ্কার হয়নি। এবং দেখা যায় যে বিভিন্ন সিমটম, সাইন্স এবং বিভিন্ন কিছু মিলে আমরা হয়তো ইনপুট দিলে উনি এআইটা সাজেশন দিচ্ছে একটা ডিজিজের, তারপরে কিন্তু আমি রিথিঙ্ক করতে পারছি যে আমার কি কি ডায়াগনোসিস হতে পারে, এবং অ্যাট দ্য এন্ড তারপরে আমার ডায়াগনোসিসে পৌঁছে যাচ্ছি। ইন দিস ওয়ে এআই ক্যান হেল্প ইন দ্য ডায়াগনোসিস অফ এ ডিজিজ। এবং প্রিসাইজলি ম্যানেজ করতে গেলেও এআইকে আমি ধরেন ইনপুটগুলো দিলাম,
বেটার ওয়েতে কিভাবে ম্যানেজ করা যায় এআই ক্যান সাজেস্ট, এবং আমি তখন ডিসিশন নিতে পারি Evaluation করলাম দ্যাট আর কি। উড বি বেটার ফর দ্য পেশেন্ট অর নট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, সাবেক অধ্যাপক, মেডিসিন বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা সাধারণত দেখি যে এই ধরনের কংগ্রেসগুলোতে যারা রিটায়ারমেন্টে যান নাই তারাই সাধারণত আসবার কথা বা আসেন, কিন্তু আপনি অবসরে যাবার পরেও মানে এই কনফারেন্সটা কত বেশি গুরুত্বপূর্ণ হলে আপনারা আসছেন বা আরও ভবিষ্যতের দিনগুলোতেও আসবেন, এটার গুরুত্ব কত বেশি একজন স্পেশালিস্টের জীবনে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে মেডিকেল সায়েন্স নিত্যদিনে নতুন নতুন মানে দিগন্ত উন্মোচিত হচ্ছে। কাজেই একজন চিকিৎসক সার্বক্ষণিক যদি এই নতুন নতুন যে আবিষ্কার তার সাথে পরিচিত না থাকেন, তাহলে চিকিৎসা ক্ষেত্রে উনি পিছিয়ে পড়বেন। এই জন্য এই সমস্ত কংগ্রেসগুলা মানে আমাদের মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি রিটায়ার করেছি, আপনি সঠিক বলেছেন, আমি 2018 সালে রিটায়ার করেছি, কিন্তু আমি এখনও মানুষকে চিকিৎসা সেবা প্রদান তা তো করি। অবশ্যই দিচ্ছেন। কাজেই আমার চিকিৎসা সেবাটা মানসম্মত হওয়া উচিত এবং আধুনিক হওয়া উচিত। সেই জন্য এই আপনি যতদিন কংগ্রেসে চিকিৎসা আমার আসা। দেবেন ততদিন আপনাকে এই তথ্যের হালনাগাদ নিজের মধ্যে আনতে হবে আর রাইট, কি। আমি অবশ্যই প্রত্যেক চিকিৎসকেরই তাই করতে হয়, হালনাগাদ তথ্য তার কাছে থাকতে হয়, তাহলে সে রোগীকে হালনাগাদ তথ্যের ভিত্তিতে আধুনিক দিতে চিকিৎসা পারে। সেবা দিতে পারবে। এই কংগ্রেস বা আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে তো আসলেই আপডেটেড নলেজ নিয়ে চিকিৎসকরা বাড়িতে ফেরেন, কিন্তু আমাদের দেশের হেলথ কেয়ার সিস্টেমে যে সমস্যা বা সংকট, মানে সেটির কারণে এই জ্ঞানার্জনও অনেক ক্ষেত্রে কতটা বেশি আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে সেটি অনেক সময় আলোচনায় আসে কিনা, বা এই সংকটগুলো আসলে কি কি আপনার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থায়? দেখেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা বললে আমাদের যে চিকিৎসক সমাজ বর্তমানে আছেন তারা মোটামুটি আধুনিক জ্ঞান গরিমা কোনো দিক দিয়ে কমতি নেই তাদের মধ্যে, কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ইনহেরেন্ট কিছু সমস্যা রয়ে গেছে, যেই কারণে স্বাস্থ্য সেবার যারা পাওয়ার কথা তাদের তরফ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন উঠতেছে এবং যথাযথ সেবা পাচ্ছেন না সেই প্রশ্ন উঠতেছে। যেমন দুই একটা কথা যদি আপনাকে বলি, আপনারা জানেন আমাদের উপজেলাতে স্বাস্থ্যকেন্দ্র একটা আছে, সেখানে 24 ঘন্টা স্বাস্থ্যসেবা ইমার্জেন্সি দেওয়ার কথা। আমি উপজেলায় কাজ করেছি, কিন্তু 24 ঘন্টা যদি আপনি ইমার্জেন্সি সার্ভিস দিতে চান তাহলে আপনাকে অবশ্যই একদিনে অন্তত 3 জন চিকিৎসকের ডিউটি দিতে হবে, এবং তাদের উইকলি ছুটি এবং তাদের অন্যান্য যে ছুটি মিলিয়ে 3 জন মানে 4 জন অন্তত আর কি, 4 জন বা 5 জন ডক্টরের প্রয়োজন হয়। অথচ সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পোস্ট নাই। ওইখানে যেই সেবাটা আমরা দেই সেটা হলো দৈনন্দিন রুটিন ওয়ার্ক করার জন্য, আউটডোর সেবার জন্য যে মেডিকেল অফিসাররা আছেন ওনারা তাদের এই সেবার অতিরিক্ত হিসাবে এই ইমার্জেন্সি সার্ভিসটা চালু রাখেন। কিন্তু মানুষ গিয়া যখন একজন লোক পায় না তখন তার কমপ্লেন হয় যে এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাই, অথচ এখানে সে তো জানেই না যে এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কোনো পদ নাই। আর যিনি স্যার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি কি আসলে ইমার্জেন্সি মেডিসিন অফিসার, যে চিকিৎসাটা দিতে পারবেন সেটি দিতে পারবেন? অতিরিক্ত ইমার্জেন্সির দায়িত্ব পালনটা করছেন তিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে মানে পোস্টিং প্রাপ্ত নন। উনি সাধারণ মেডিকেল অফিসার অথবা আরএমও অথবা ইউএইচএফ হিসাবে তার পোস্টিং দেওয়া আছে, কিন্তু সে ইমার্জেন্সিতে অন কলে দায়িত্ব পালন করে। কিন্তু স্যার একই সাথে এই যে এত এত মেডিকেল কলেজ হয়েছে বা একটা মেডিকেল কলেজকে ভালোভাবে ফাংশনাল করতে গিয়ে আমরা অনেক সময় উপজেলাতে হাত দিচ্ছি, জেলা হাসপাতালে হাত দিয়ে লোকজন এখানে নিয়ে এসে আমরা পদায়ন করাচ্ছি, মানে এটি একটি
একটা আরো সংকটকে তীব্র করছে কিনা স্যার? দেখেন, আপনি অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে যদি আমি বলি, হয়তো যারা নিয়ে পলিসি মেকার আছেন অনেকেই খুবই অসন্তুষ্ট হবেন। একটা মেডিকেল কলেজ রান করার জন্য যেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, যেই পরিমাণ ম্যানপাওয়ার দরকার, এগুলার কোনো প্রাকযোগ্যতা যাচাই বাছাই না করে আমাদের দেশে মানে 110-এর উপরে মেডিকেল কলেজ তৈরি টোটাল হয়েছে। 137 স্যার। 137টা মেডিকেল কলেজ তৈরি হয়েছে, যেটা নিয়ে আমাদের এই ছোট্ট দেশের জন্য অত্যন্ত বেশি বলে ধারণা। এবং এই মেডিকেলগুলা এখন একটা জেলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে। আমার জেলায় মেডিকেল কলেজ নাই, কাজে আমার জেলার তো একটু আমার স্ট্যাটাস, গ্রামে স্যার একটা আছে রাজশাহীতে। কাজে এই ধরনের মেডিকেল কলেজ যখন স্থাপন হয়েছে তখন থেকেই যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করেন ওনারা সবসময় বলছেন যা এই মেডিকেল কলেজ স্থাপন করা কোনোভাবেই সমীচীন হয় নাই, যার কারণে আমাদের লেখাপড়ার মান যথেষ্ট কমে গেছে। এবং মেডিকেল কলেজগুলা চালাইয়া রাখতে গিয়া যে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন তার যথেষ্ট অপ্রতুলতা আছে। তো যার ফলে আমাদের যে সমস্ত চিকিৎসকরা তৈরি হবে তারা হ্যান্ডিক্যাপ চিকিৎসক হিসাবে তৈরি হবে। কিন্তু এইগুলো তো পলিসির বিষয়, এগুলা প্রাকযোগ্যতা চিন্তাভাবনা না করে বিভিন্ন রকম পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য আমাদের পলিসি মেকাররা এই ধরনের কাজ করে থাকেন এবং তাই করেছেন। এই মেডিকেল কলেজগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে এতগুলা মেডিকেল কলেজ থাকার কোনো যুক্তিযুক্ত কারণ নাই। স্যার, ইন্টারনাল মেডিসিন এটি একজন মেডিকেল স্টুডেন্টের জন্য একেবারে প্রাণ বলা যায়, মানে একেবারে প্রথম ধাপ, যেটি সে সব থেকে ভালোভাবে জানবে, কিন্তু সেটিও চিকিৎসকের স্বল্পতার কারণে এটি কতটুকু জানতে পারছে আমাদের শিক্ষার্থীরা? একই আপনার পূর্ববর্তী প্রশ্নের সাথে এটা সঙ্গতিপূর্ণ। আমি একটা মেডিকেল কলেজের উদাহরণ দিই। আমি একটা মেডিকেল কলেজের টিমে গিয়েছিলাম, তাদের এখানে কেন্দ্র স্থাপন করবে। তো মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখি মাত্র 12 জন রোগী। তাও তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আজকেই ওনারা ভর্তি হয়েছেন। আচ্ছা, কেন ভর্তি হয়েছেন? যে এখানে টিম আসবে তাদেরকে দেখানোর জন্য ভর্তি হয়েছেন। তারপরে যখন মিটিংয়ে বসলাম এই কমিটির সাথে, ভার্সিটির ডিন ছিলেন, আরও অনেক মানে ইয়ারা ছিলেন, কিন্তু দেখা গেল যে তাদের প্রশ্ন করা হলো যে আপনাদের তো আসলে একটা পরীক্ষার কেন্দ্র হওয়ার তো কোনো অবকাঠামো আপনাদের নাই এবং রুগীও নাই। তারা বললেন যে আমাদের কাছে লিস্ট আছে, আমরা লিস্ট অনুযায়ী পরীক্ষার সময় রুগী এনে এই পরীক্ষাটা চালাইতে পারবো। এবং শেষ পর্যন্ত যে কোনোভাবেই হোক তারা উতরে গেলেন, ম্যানেজ করতে পারছেন এবং ম্যানেজ হয়। কারণ হইলো অনেক সময় চাপে পড়ে ম্যানেজ হয়। এই যে রুগীর সংকট, সেখানেও কিন্তু আমাদের চিকিৎসক তৈরি হচ্ছে যারা ইন সার্ভিস ট্রেনিং ওইখানে করতেছেন বা ইন্টার্নশিপ করতেছেন, তারা রুগীবিহীন শুধু একটা থিওরিটিক্যাল লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হচ্ছেন, কিন্তু রোগীর সাথে সম্পৃক্ততা কম হওয়ার কারণে তাদের যে ক্লিনিক্যাল প্রফিসিয়েন্সি সেটা অতটা ডেভেলপ করবে না, কাজে তারা হ্যান্ডিক্যাপ ডাক্তার হিসেবেই থেকে যাবে। স্যার, আমি শেষ প্রশ্ন আপনাকে শুধু করতে চাই যে রিটায়ারমেন্ট কথাটা বলা ঠিক না, কারণ একজন অধ্যাপকের রিটায়ারমেন্ট নেই আর কি, আমৃত্যু তিনি সেবা যতদিন দিয়ে যান, কিন্তু তারপরেও কি নিয়ে বাড়ি ফিরছেন স্যার এবার, মানে এই কনফারেন্স থেকে? এই কনফারেন্স আমার কাছে একটা অনন্য কনফারেন্স মনে হয়েছে। আমাদের 1600+ ডক্টর এখানে এনলিস্টেড আছেন। আমাদের অনেক রিটায়ার্ড প্রফেসররা আজকে তৃতীয় দিন এখনও দেখেন যে রিটায়ার্ড প্রফেসররা আছেন, আমাদের মিড লেভেল ডক্টররা আছেন, আমাদের বর্তমানে যারা কর্মরত অধ্যাপক বৃন্দ আছেন তারা আছেন এবং জুনিয়র ডক্টররা আছেন। আমরা এই সেশনে 3 দিন যাবৎ যেই বৈজ্ঞানিক সেমিনার সিম্পোজিয়ার মধ্য দিয়ে গেছি, আমার কাছে মনে হয়েছে অনন্য এক উচ্চতায় আমরা জ্ঞানকে উন্নীত করতে পেরেছি এবং সেই উন্নীত জ্ঞান নিয়েই আমরা ফিরে যাচ্ছি সন্তুষ্ট মনে যে অত্যন্ত সাকসেসফুল একটা কনফারেন্স হয়েছে ইন্টারনাল মেডিসিনের। আমি খুবই খুশি এবং আমি খুবই তৃপ্ত যে আমরা আসলে অনেক কিছু জানতে পেরেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ।
এই 24তম কংগ্রেসে সারা বাংলাদেশের মেডিসিন বিশেষজ্ঞরা সারা পৃথিবীর যে আপডেটেড নলেজ সেটি নিয়ে বাড়ি ফিরছেন। তবে স্যার এবং পূর্ববর্তী চিকিৎসক অধ্যাপকদের কথাই যেটি জানা গেল যে স্বাস্থ্য ব্যবস্থায় যদি আমূল পরিবর্তন আনা না যায় তাহলে শুধুমাত্র এই কনফারেন্সের জ্ঞান দিয়েও আসলে রোগীরা যেমন সুরক্ষা পাবেন না, একইভাবে চিকিৎসকরা আসলে মন মতো সেবা দিয়ে রোগীদের সন্তুষ্ট করতে পারবেন না। তো আমরা আশা করি 24 পরবর্তী বাংলাদেশে অনেক কিছু বদলে যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনও যেন হয় সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।